কালো টাকা কিভাবে সাদা হয়? করটা যদি না দেওয়া হয় তাহলে ওটাও কিন্তু ভালোভাবে উপার্জন করছে আমরা, সেই টাকাটা কালো হয়ে যাবে। কষ্ট করে টাকা ইনকাম করে সেটাকে কর দিচ্ছি রেগুলার, না দিলে কিন্তু আমাদের সমানে চিঠি আসতে থাকবে। এইটার মাধ্যমে আপনি সৎ উপায়ে অর্জিত যারা মানুষ আছে এবং তারা রেগুলার কর দিচ্ছে, তাদের প্রতি একটা অন্যায় করছেন। অন্যদেরকে উৎসাহিত করছেন যে তুমি খারাপভাবে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করো এবং সেটা জমাতে থাকো, কোনো অসুবিধা নাই, তুমি কয়েক বছর পরে এটাকে বৈধ করে নিবা। করযোগ্য যত জনগণ আছে তার তুলনায় কর আয় অনেক কম। রাজনৈতিক সরকারগুলো এই বিষয়ে সবচেয়ে বেশি আমরা উদাসীনতা দেখেছি, যে তারা কালো টাকাকে সাদা করার সুযোগ দিয়েছে। কিন্তু দর্শকের জায়গা থেকে, ধরেন যারা অর্থনীতি বোঝে না, অর্থনীতি জানে না, যে কালো টাকা কিভাবে সাদা হয়, আপনি যদি একটু আমাদেরকে সহজ করে বলেন যে কালো টাকা কিভাবে আসলে সাদা হয় এবং এটা সাদা হওয়া উচিত কিনা। টাকার রং তো একই, কালো না সাদাও না, টাকার যে বিভিন্ন ডিনোমিনেটরের এক একটা রং থাকে। তো বিষয়টা হচ্ছে যে সহজ ভাষায় যেই অর্থ কেউ উপার্জন করে না, তার যে আয়, সে একটা চাকরি করে, আপনি চাকরি করেন, সেই চাকরির তো থেকে বেতন যেটা পাওয়া যায় সেটা একটা করযোগ্য হলে কর দিতে হবে। তো করটা যদি না দেওয়া হয় তাহলে ওটাও কিন্তু ভালোভাবে উপার্জন করছে আমরা, সেই টাকাটা কালো হয়ে যাবে। মানে কালো মানে হচ্ছে যে সরকারের খাতায় কালো হয়ে যাবে। হ্যাঁ, সেটা হচ্ছে কর দেওয়া হয়নি, কর ফাঁকি দেওয়া হয়েছে, এটা একটা। কিন্তু তার চাইতেও আরও গুরুত্বপূর্ণ যে অনেক আছে আয়ের সাথে কোনো ব্যয়ের মিল নাই, আয়ের সাথে তাদের ব্যাংক ব্যালেন্সের মিল নাই জীবনযাত্রার, এবং চাকরি করছে কিংবা কোনো একটা ব্যবসায়ী করছে, কিন্তু তার যে ইনকাম যেটা হচ্ছে তার চাইতে আরও অনেক বেশি তার অন্যান্য ইনকাম আসছে। তো সেগুলো তো হচ্ছে অবৈধ উপায়ে অর্জিত অর্থ। মনে করেন ব্যাংক থেকে ঋণ নিয়েছে ব্যবসায় খাটানোর জন্য, সেই ঋণটা সে ফেরত দেয় না, ব্যবসায়ও খাটায়নি, তো সেই টাকা তো, এবং করও দিচ্ছে না, তো সেই টাকা তো কালো হয়ে গেল। এটা হচ্ছে তো অবৈধ উপায়ে অর্জিত অর্থ যখন করের আওতায় আনতে তো পারবে না, কারণ যখনই সে কর দিতে যাবে তখনই তো তাকে জিজ্ঞেস করা হবে, সরকার জিজ্ঞেস করবে যে এই অর্থটা কোথায় পেলে। তো সে যদি উৎস না দেখাতে পারে তাহলে তো তার প্রচলিত আইনে সাজা হবে, তো সেই জন্য তারা ফাঁকি দেয়। আরেকটা হচ্ছে যে অনেক সময় সেটা দেশের বাইরে নিয়ে যায়, আগে যেটা করা হয়েছে। তো এই জন্যই কিন্তু কি করে সরকার, গত অনেক বছর থেকে এই রাজনৈতিক সরকারগুলো করছে যে এই বিশেষ গোষ্ঠীদেরকে সুবিধা দেওয়ার জন্য তারা কালো টাকা সাদা করার যে তুমি কিছু পরিমাণে কর দিয়ে এটাকে লিগালাইজ করে ফেলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে, আইনগত বাধা। দুই পক্ষ মানে সরকার মনে করে যে আচ্ছা আমি তো কিছু কর পেলাম এটার থেকে, আর যে এতদিন জমিয়ে রেখেছিল সে একটা তো ভয়ের মধ্যে থাকে, সেটা সে করে একটা নিঃশ্বাস ফেললো আর কি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এত সুবিধা দেওয়ার পরেও বেশি আসে না, কিছু লোকের জন্য এটা করা হয়। কিন্তু এটা আমরা সবসময়ই, আপনি যেটা বললেন যে সরকার করে, কিন্তু আমরা সেটাকে সমর্থন করি না। কেন করি না? যে দেখেন আপনি কিন্তু অর্থ কষ্ট করে টাকা ইনকাম করে সেটাকে কর দিচ্ছি রেগুলার, না দিলে কিন্তু আমাদের সমানে চিঠি আসতে থাকবে যে কিংবা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আপনি বলতে বোঝাচ্ছি যে সাধারণ জনগণ, কিন্তু যারা এইরকম ফাঁকি দিচ্ছে তাদের জন্য সুবিধা করে দেওয়া হচ্ছে। তো অর্থাৎ এইটার মাধ্যমে আপনি সৎ উপায়ে অর্জিত যারা মানুষ আছে এবং তারা রেগুলার কর দিচ্ছে, তাদের প্রতি একটা অন্যায় করছেন, একটা অনৈতিক ব্যবস্থার মাধ্যমে দুটার মধ্যে ফারাক করে দিচ্ছেন। এবং আরেকটা হচ্ছে যে অন্যদেরকে উৎসাহিত করছেন যে তুমি খারাপভাবে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করো এবং সেটা জমাতে থাকো, কোনো অসুবিধা নাই, তুমি কয়েক বছর পরে এটাকে বৈধ করে নিবা। তো এইরকম যে ইমোরাল একটা অনৈতিক ব্যবস্থার মধ্যে তো কোনো সমাজ টিকে থাকতে পারে না। আপনি তো দেশের নাগরিকদের একই মানদণ্ডে বিচার করবেন, একই ধরনের সুযোগ সুবিধা দিবেন, আরেকজনের দুর্নীতিগ্রস্তদের জন্য এক ধরনের আরও ভালো। এবং আরও কি হতো যে একটা নামে মাত্র কর, এমনকি যে আপনার আমার জন্য যে প্রচলিত কর হার সেটা চাইতে আরও অনেক কম হারে দিয়েই কিন্তু সেটাকে সাদা করে ফেলতে পারত। একেবারেই একটা অনৈতিক বিষয়। এবার যে বাজেট হলো 2025-26-এর যে বাজেট, এই বাজেটে তো কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি, এখন পর্যন্ত রাখা হয়নি না। প্রথমে কিন্তু তারা যে 2 জুনের যে 2 তারিখে প্রথম যখন বাজেট পেশ করা হলো তখন কিন্তু তারা রেখেছিল যে কোনো খাতে, যেমন আপনার আবাসন খাতে দিয়ে, তারপরে যথারীতি আমরা এবং অনেকেই
এইটার বিপক্ষে কথা বলেছেন নাগরিক সমাজের পক্ষে থেকে, যে এই সুযোগটা একেবারে, এবং বিশেষ করে আপনি যেটা বললেন যে এখন তো আর রাজনৈতিক সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের তো এখান যে কোনো ধরনের পরিবর্তন করার জন্য তাদের একটা সুযোগ এসেছে। এবং আমরা দেখলাম যে গত 22 তারিখে যে 22শে জুন যে ফাইনাল ক্যাবিনেটে এটা অ্যাপ্রুভাল করা হয়েছে, তখন সেটা বাদ দেওয়া হয়েছে, যেটাকে আমরা একটা সাধুবাদ জানাই, ইতিবাচক পদক্ষেপ জানাই। এই যে আপনি বলতেন যে যে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় কী ধরনের প্রভাব পড়ে, এটা একটা আমি বলতে পারি যে এই যে নাগরিক সমাজের যে চাহিদা এবং দাবি এবং প্রতিবাদ, এইটার একটা ফলাফল দেখা গেছে, এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। বাজেট কেমন হলো 2025-26-এর বাজেট? দেখেন, বাজেট বরাবরই যেরকম হয় সেই রকমই, এমন কিছু এটার মধ্যে পরিবর্তন নাই। কারণ কি, একটা কাঠামোর মধ্যে তারা বাজেট তৈরি করে থাকেন, এবং সেটা হচ্ছে যে দু একটা আমি পরিবর্তন, এটা প্রথম কথা হচ্ছে যে এই প্রথমবারের মতো বাজেট আগের বছরের বাজেটের চাইতে এটার আকারটা ছোট হয়েছে। তো ছোট করার কারণও আছে, যে প্রথম কথা হচ্ছে যে আমাদের এত উচ্চ মূল্যস্ফীতি, অর্থাৎ জিনিসপত্রের দাম বেশি, তো এখানে সংকোচনমূলক আর কি, যে সরকার টাকা পয়সা কম খরচ করবে যাতে কিনা আপনার মূল্যস্ফীতিটাকে কন্ট্রোলে রাখা যায় কিংবা কমিয়ে আনা যায়। এটা একটা। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদের তো টাকা নাই। আপনার যে কর আদায়, কর তো সবাই দেয় না, কর ফাঁকি কিংবা কর জালের আওতার বাইরে অনেকেই রয়ে গেছে। কর জিডিপি হার, অর্থাৎ আমাদের যে দেশের মোট উৎপাদন, সেটার তুলনায় করের আয়, কিংবা আরও যদি বলি যে করযোগ্য যত জনগণ আছে তার তুলনায় কর আয় অনেক কম, কিন্তু আমার ব্যয়ের খাত কিন্তু অনেক বেশি। আমাদেরকে রাস্তাঘাট, তারপরে স্কুল কলেজ হসপিটাল বিদ্যুৎ অনেক খাতে আমাদেরকে ব্যয় করতে হবে, কারণ আমাদের এখানে 18 কোটি 20 কোটি জনগণ, প্রচুর ব্যয় করতে হবে। যারা দরিদ্র তাদের জন্য সামাজিক নিরাপত্তা, তাদের জন্য ভাতা দিতে হয়, তাদের জন্য আপনার ধরেন বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, বিভিন্ন সুযোগ সুবিধা তো দিতে হবে। সরকারের একটা নৈতিক দায়িত্ব। তো কিভাবে করবে? কর তো নাই, সরকার কিভাবে, সরকারের তো নিজস্ব কোনো টাকা থাকে না, এটা আবার মনে রাখতে হবে। সরকার কিভাবে, কোথা থেকে টাকা পায়? সরকার টাকা পায় ওই যে কর, যারা আয় করি, জনগণের করের টাকা দিয়ে সরকার, কিন্তু করই তো আদায় হচ্ছে না।